আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আ শুভেচ্ছা। আজকের এই সময়টিতে আপনাদের কাছে কেমন লাগছে বলতে পারি না। আজকের এই দিনটিতে আপনারা কে কোথায় আছেন বা যে যেখানে আছেন, তাদের সবার যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, এই পুরো পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আপনাদের যে আবেগ, অনুভূতি এবং আজকের দিনটাতে কেমন আছেন, গত ৩০ টি দিনে আপনারা কেমন ছিলেন? এবং ঈদের পরে আপনাদের দিনগুলো কেমন আশা করেন? এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করার জন্য লাইভে আসছি। আর এই লাইভে আসার জন্য ১০-১৫ মিনিট যাবৎ চেষ্টা করছি। আজকে কেন যেন বারবার লাইভ স্ট্রিমিং হচ্ছিল না। তো আমি একটু দেখি যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আগে দেখে আসি লাইভে যারা শুনতে পাচ্ছেন। প্রথমত ঈদ মুবারক সবাই জানাচ্ছেন। ঈদ মুবারক সবাই জানাচ্ছেন। হ্যাঁ, আ অনেক, অনেক ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছেন সবাই। প্রথমত আজকের এই দিনটিতে আমরা যারা ঢাকা শহরে আছি, সেই ঢাকা শহরে আমি সকালবেলা গেলাম। তারপর মসজিদে নামাজ পড়লাম এবং গত ৩০ টি দিন যেভাবে নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, আমার কাছে মনে হচ্ছে যে গত ১৫-২০ বছরের মধ্যে মনে হচ্ছে যে একেবারে এটা প্রশংসা না করলে খুব গুনার কাজ হবে। অনেকগুলো বিষয় ব্যতিক্রম। প্রথমত ইলেকট্রিসিটি যায়নি বললেই চলে। যায়নি। খুব অল্প। আমি সাভারে ছিলাম অনেকদিন। আর যারা ঢাকা শহরে ছিলেন তাদের বেশিরভাগের কথা হলো যে এবার ইলেকট্রিসিটি যায়নি। এখন এটা শেখ হাসিনাবিহীন বাংলাদেশে এটি কি করে সম্ভব? এটা আমরা একটা সময় ভাবতে পারতাম না। এর কারণ হলো যে আমাদের যে নরমাল চাহিদা ধরুন যা আছে, তার চাইতে ৭,০০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। মানে ১৬,০০০ মেগাওয়াট যদি পিক আওয়ারে এই সময়টাতে আমাদের দরকার হয়, আমাদের তার সাথে আরো ১৬ আর ৭ ২৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। এর মধ্যে অনেকগুলো কুইক রেন্টাল ছিল, কিন্তু তারপরেও কেন আওয়ামী লীগ জমানাতে এত ঘন ঘন লোডশেডিং হতো? আর এইবার দেখা গেল যে আমাদের অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ রয়েছে, তারপরেও একটিবারের জন্য লোডশেডিং হয়নি, শিল্প কলকারখানায় হয়নি, বাসাবাড়িতে হয়নি। তাহলে এখানে গোমরটা কি? গোমরটা হলো কুইক রেন্টালের নামে যারা আওয়ামী লীগের মদতপুষ্ট লোকজন ছিলেন, তারা তাদের যে প্ল্যান্ট, বিদ্যুৎ প্ল্যান্ট, এগুলো বন্ধ রেখে সরকার থেকে টাকা নেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক ছিল। ফলে তারা কাগজে কলমে যেকোনো একটা সমস্যা দেখিয়ে তারা তাদের প্ল্যান্টগুলো বন্ধ রাখত এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সারা বাংলাদেশে লোডশেডিং চলতো। এই গেল এক। ২ নম্বর হলো যে আমি এই গত ১ মাস আমার ২টো প্রিপেড মিটার আছে। আমাদের যে সাভারের বাড়িতে আর ঢাকাতে পোস্টপেইড। তো আওয়ামী লীগ জামানাতে প্রিপেইড মিটারে ১০,০০০ টাকা ভরার সঙ্গে সঙ্গে ১ মাস চলতো না। কিন্তু এই মাসে দেখা গেল আমি মাত্র ৫,০০০ টাকা ভরেছি, কিন্তু পুরো মাস চলেছে, তারপরে এখন অনেক টাকা রয়ে গেছে। এটাও আমার কাছে একটা অতি আশ্চর্যজনক ঘটনা। বাজারে দ্রব্যমূল্যের যে দাম, এটি নাগালের মধ্যে ছিল। হাতে গোনা কিছু চালের দাম বেড়ে গেছে। তারপরে একদম শেষ দিন, আজকে গতকালকের কথা বলি। গতকালকে মাংসের যে দাম, গরুর মাংসের দাম, এটি অন্য সময়ের চাইতে ১০০ টাকা ১৫০ টাকা বেশি ছিল। লেবু একেবারে দুষ্প্রাপ্য ছিল। ২০০ টাকা করে লেবুর হালি, বড় বড় লেবুগুলো। এরকম টুকটাক বিষয়াদি ছাড়া প্রায় সব ক্ষেত্রেই অভাবনীয় কিছু ঘটনাগুলো ঘটেছে। যেমন রেলের টিকিট বিক্রি করা থেকে শুরু করে রেল লাইনে ভিড়, বাস স্টেশনগুলোতে ভিড়, এই সবগুলো অন্য সময় যেভাবে দেখা যায় এইভাবে কিন্তু দেখা যায়নি। ফলে এটার জন্য আপনি বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ দিবেন, আল্লাহকে ধন্যবাদ দিবেন এবং যেটা সত্য সেটাই বলতে হবে। এবং এই কথাগুলো যদি আমরা না বলি, তাহলে
আমাদের উপর এই যে একটা নিয়ামত, সেই নিয়ামতটা কিন্তু থাকবে না। আর ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলেন, তাহলে আমি বলব যে আমি আমার এই জীবনে গত ২০-২৫ বছরে এত নিরুদ্রুপ, মানে কোনো রকম সমস্যা নেই, কেউ চাঁদা চাইতে আসেনি, কাউকে পাঞ্জাবি দিতে হয়নি, কাউকে কোনো সমস্যার সৃষ্টি করতে হয়নি। এরকম একটা নিরুদ্রব যেন উপদ্রব নেই যেখানে, এরকম একটা ঈদ এই প্রথম গেল। আমার যতটুকু ক্ষুদ্র উপার্জন রয়েছে, সেই ক্ষুদ্র উপার্জন দিয়ে আমি নিয়মিত আমাদের স্টাফদের বেতন দিতে পেরেছি, বোনাস দিতে পেরেছি। আবার আরেক মাসের ২ মাসের বেতন প্লাস বোনাস সবকিছু দিয়েছি এবং নির্ধারিত সময় বেতন দিয়ে অফিস বন্ধ করে তারপরে আজকে নামাজ পড়ে এই আপনাদের সঙ্গে সেখানে বসেছি। তো যদি যেটা শিরোনামে বলেছি যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে এই যে ঈদের আমি যে কথা বললাম, এটা হলো ইতিবাচক দিক। ইতিবাচক দিক এবং এই ইতিবাচক দিক স্বীকার করতে হবে। কিন্তু এই ইতিবাচক দিকের পেছনে যে নেতিবাচক কতগুলো দিক রয়েছে, সেই নেতিবাচক দিক যেহেতু আমি আওয়ামী লীগের সঙ্গে নেই, এখন বিএনপির সঙ্গে আছি, আই কুড আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। কিন্তু যারা এই সময়টাতে বেদনাহত আছেন, তারা মানে তাদের যে বেদনা, সেই অনুভূতিটা আপনার আমার পক্ষে আন্দাজ করা সম্ভব নয়। যেমন ধরুন, বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে, 18 কোটি মানুষের মধ্যে 35% মানুষ আওয়ামী লীগ করে এবং 35% মানুষের মধ্যে আওয়ামী লীগের এই সংখ্যাটা যদি ধরেন প্রায় 6.5 কোটি মানুষ। আবার বলি, 6.5 কোটি মানুষ। তো আপনার আমার যে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ আমাদেরকে উদ্বেলিত করেছে, আমাদেরকে আনন্দিত করেছে। কিন্তু এই 6.5 কোটি মানুষ এর সাথে যদি পরিবার ধরেন, তাহলে কম করে হলেও 2 কোটি পরিবার আছে। এদের সবার জীবনে কিন্তু এই ঈদ উপলক্ষে হারাম হয়ে গিয়েছে। যারা পালিয়ে আছে, যারা জেলে আছে, তাদের জীবনে এটা ঈদ নয়, এটি রোজ কিয়ামতের আলামত। এটি গেল একটি নেতিবাচক দিক। দ্বিতীয়ত হলো যে এই যে আওয়ামী লীগের যে পরিবারের কথা বললাম, 2 কোটি পরিবার আর লোক সংখ্যা প্রায় 6.5 কোটি। তো তাদের কেনাকাটা ছিল না, তাদের কেনাকাটা ছিল না। তারা শুধুমাত্র চাল, ডাল, আটা, ময়দা যতটুকু না খেলেই নয় ততটুকু ক্রয় করেছে। ফলে বাজারে পর্যাপ্ত দ্রব্য ছিল, কিন্তু এগুলো কেনার জন্য এই যে 6.5 কোটি মানুষের যদি হুমড়ি খেয়ে তারা অন্য সময়ের মধ্যে পড়তেন, তাহলে এই যে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে গর্ব করছি, দ্রব্যমূল্যের দাম বাড়েনি, নিরুপদ্রব হয়ে গেছে সবকিছু ইত্যাদি, এই কথাগুলো হয়তো বলতে পারতাম না। কিংবা যারা ট্রেনে গিয়েছেন, বাসে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, এর সঙ্গে যদি আরো 6 কোটি বা 6.5 কোটি লোকের যাতায়াত যুক্ত হতো, তাহলে ধুম ছুটে যেত। বোঝার চেষ্টা করুন যে 1971 সালে আমাদের টোটাল জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন কেবলমাত্র আওয়ামী লীগ করে 6.5 কোটি। তো এই 6.5 কোটি মানুষ এই পুরো একটি মাসের মধ্যে তারা কিন্তু মুভমেন্ট করেনি। আর মুভমেন্ট না করার কারণে চালের বাজার, ডালের বাজার থেকে শুরু করে হাট বাজার, সব জায়গাতে কিন্তু এটার একটা নিদারুণ যাকে বলা হয় প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। তো এই কারণে আওয়ামী লীগবিহীন এই বাংলায় এই প্রথম আমরা একটা ঈদ করলাম, যেখানে আওয়ামী লীগের লোকজন ওভাবে আনন্দ নিয়ে, ফুর্তি নিয়ে ঈদ করতে পারেননি। এটি গেল একটা ঘটনা। 2 নম্বর হলো যে অন্য সময় যখন আওয়ামী লীগ থাকে বাংলাদেশে বা থাকতো, যখন আপনি সব জায়গাতে দেখতেন যে চাঁদাবাজির ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগের যে আধিপত্যটা, সেই আধিপত্যটা এইবার কারা করেছে। এবং গত বছর দোকানদাররা বলতে পারবেন যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা গুলিস্তান থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে কি পরিমাণ চাঁদা কালেকশন করেছে, আর এই বছর কি পরিমাণ চাঁদা কালেকশন হয়েছে। তো এই চাঁদার হারের উপরও কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করছে, দেশের যে অর্থনীতি, উন্নতি, মানুষের সুখ, শান্তি, ঈদের সমৃদ্ধি ইত্যাদি সবকিছু। সম্মানিত দর্শক, আমরা প্রায় 9.5 মিনিট কথা বলছি, আমরা একটু দেখে নেই যে এখানে কি কি আসছে। ঈদ মুবারক, একজন বলছেন স্যার ঈদ মুবারক, ঈদের দিন আপনাকে দেখে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, এটা ভাই আপনাদের সাথে কথা বলে একটা অভ্যাসের বিষয় হয়ে গেছে। আওয়ামী লীগ সাপোর্টার্স আর রিচ সো
দে উড নট বি এফেক্টেড। ভাই এসে আপনি সোমাল যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ সাপোর্টাররা রিচ ছিল, কিন্তু আপনি জানেন যে পথের ফকির হতে দেরি লাগে না, এবং এখন যে কোনো রিস আওয়ামী লীগের একজনের বাসায় গিয়ে দেখেন আজকে কয়জনের বাসায় আওয়ামী লীগের বাসায় পোলাও কুরমা রান্না হয়েছে, তারপরে বুঝতে পারবেন। দালালি বন্ধ করেন রনি ভাই। আচ্ছা, হুমায়ুন আহমেদ, আপনি কার দালালি করছি আমি বলেন তো একটু দয়া করে। আপনি জিনিস এইখানে বলেন যে আমি কার দালালি করছি। এই মুহূর্তে পৃথিবীতে এমন কোন নির্বোধ আছে, বেকুব আছে যে যেখানে আওয়ামী লীগের দালালি করবে? এই সময় আওয়ামী লীগের দালালি করা যায়? আওয়ামী লীগের যেখানে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ আপনি হয়ে গেছেন, যার নাম নেওয়া যাচ্ছে না। আচ্ছা, বিএনপির দালালি, আমি কি এখানে কোনো বিএনপির কথাবার্তা বলছি? বিএনপির দালালি যদি বলেন, সমর্থন বলেন, বিএনপি যখন বিপদে ছিল তখন করেছি, কিন্তু এই যে বিএনপির এখন সুসময় যাচ্ছে, বিএনপির পক্ষে কথাবার্তা বলছি না, আমি বরং স্রোতের বিরুদ্ধে চলছি। এটা প্রশংসা করবে, তার না করে দালালি করছি। হাসিনা বিহীন স্মার্ট লাগছে, ভেরি গুড, এটা ভালোই। রনি ভাই, আপনার বিশ্লেষণ 100% সঠিক। একজন বললেন ভাউল ম্যান ইউ, ভাউল না, এটা আপনি বলতে চেয়েছেন মাহবুব রহমান, ফাউল, ফাউল ম্যান ইউ। মাহবুব রহমান, আপনাকে ধন্যবাদ ভাইরে। ফাউল হওয়ার যদি সুযোগ পেতাম জীবনে অনেক কিছু হয়ে যেত, ঘরে বাইরে। আপনি আমাকে চিনেনও না, জানেনও না, এই জিনিসটি অন্য কিছু বললে হয়তো ভালো লাগতো, অনেক কিছু যে বললে ভালো লাগতো। ফাউল করার মতো সময় সুযোগ জীবন ওখানে কাজ করেই সারতে পারি না, ফাউল করব কখন? তারপরে 6 কোটি মানুষ না খেয়ে মারা গেছে, এটা টিটকারি করে বলছেন। 6 কোটি মানুষ না খেয়ে মারা যায়নি। 6 কোটি মানুষের হৃদয়ের মধ্যে যে অশান্তি এবং 6 কোটি মানুষের মধ্যে যে হাহাকার, এটি আপনাকে অনুধাবন করতে হবে। এটি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি দেশ চালানো থেকে শুরু করে দেশের নাগরিক হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। আপনি অ্যাভয়েড করেন, ঘৃণা করেন, তাদেরকে শাস্তি দেন 6.5 কোটি মানুষে, কিন্তু তাদের কষ্টটা বুঝতে হবে। ইউনূস দেশকে করেছে শেষ। আমি এটা আমি যে কি রিদা, তো ইউনূস দেশকে শেষ করেছে, আমার কাছে মনে হচ্ছে না যে ইউনূস দেশকে এখনো শেষ করছে, বা আমাদের পুরো দেশে উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কত % নিয়ন্ত্রণ এই মুহূর্তে আছে। কে বলে হাসিনা নেই, হাসিনা কার যেন অন্তরে লুকিয়ে আছে। হ্যাঁ, অবশ্যই হাসিনা আছে, থাকবে। যারা আওয়ামী লীগ করে তাদের অন্তরে হাসিনা লুকিয়ে আছে। আপনি যদি আমাকে বলে থাকেন আমার অন্তরে হাসিনা লুকিয়ে আছে, এর কারণ হলো আমি তো জীবনের একটা বিশেষ সময়, দীর্ঘ সময় আওয়ামী লীগ করেছি। তার প্রতি আমার রাগ আছে, ক্রোধ আছে, ক্ষোভ আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তার যে ভালো বিহেভিয়ার, এটাও আমি অস্বীকার করতে পারবো না। রফিকুল ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার উচিত পজিটিভ চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে হতাশা শয়তানের সিলেবাসের প্রথম পার্ট, বর্তমান সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। রফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিকই বলেছেন, ভবিষ্যৎ নিয়ে হতাশা শয়তানের সিলেবাসের প্রথম পার্ট, এবং এখানে আপনাকে আরো একটু স্মরণ করে দিই, আপনার সাথে আমি আরো আরেকটা ভালো জানি যে যে মানুষ মুমিন হলো সেই ব্যক্তি, মুত্তাকি হলো সেই ব্যক্তি যে মনে করে যে গতকালকের চাইতে, যার জীবনে মনে করে না, যার জীবনে গতকালকের চাইতে আজকের দিনটি ভালো গেছে। মানে মুমিনের জীবনের একটা নরমাল বৈশিষ্ট্য হলো গতকালকের চেয়ে আজকের জীবনটা ভালো যাবে, এবং সে আশা করবে আজকের দিনের সাথে আগামীকাল ভালো যাবে, আদারওয়াইজ সে মুমিন এবং মুসলমান হতে পারবে না। এটা হলো হাদিসের কথা, সত্য কথা। আমি সেভাবে আমার জীবন পরিচালিত করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সিক্স সেন্স দিয়েছে, আপনার আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো নিয়ে যদি আপনি সঠিকভাবে বিচার করতে না পারেন, বিশ্লেষণ করতে না পারেন, আপনি পরাজিত হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আপনি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, আমি এই ঢাকা শহরে গত 40 বছর যাবৎ সংগ্রাম করছি। গ্রামের একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, এবং এখানে গত 40 বছর ব্যবসা বাণিজ্য করে ধারাবাহিকভাবে এই শহরের একজন উচ্চবিত্ত মানুষ হিসাবে আল্লাহ আমাকে ক্ষমতা, সম্মান, মর্যাদা, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা সব জায়গাতে দিয়েছে। ফলে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, এগুলো আমার জীবন নিশ্চিত কথা। জীবনে যদি আপনি ক্যালকুলেশন করতে না পারেন, আপনার সামনে একটা গোকরা সাপ ফনা ধরে আছে, আর আপনি তখন ফু দিচ্ছেন, ফা দিচ্ছেন, আর গোকরা সাপ আপনাকে কামড় দেবে না, আগামীকাল আপনার কেমন যাবে, এটা শয়তানের প্রথম পার্ট নয়। আপনাকে আগে বুঝতে হবে সাপকে মারতে হবে, অথবা সাপকে ধরতে হবে, অথবা আপনি যদি এগুলো না পারেন, পালানোর জন্য আপনাকে সুন্দরভাবে একটা দৌড় দিতে হবে। তো আমি আমার যে ক্ষুদ্র বুদ্ধি আছে, সেই বুদ্ধি শুদ্ধি দিয়ে আমি আসলে সেই কাজটি, দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি। তারপরে একজনে বলছেন
আর এক ভাই, সকল ভিড় কম হওয়ার কারণ হচ্ছে শহরের বহু শিল্প কারখানা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে ভিড় হয়নি, কারেন্ট কম যাচ্ছে, মৌসুমের কারণে সবজির দাম কম। আপনার কথার সঙ্গে একমত যেটা আছে ফরিদা। তারপরে হলো পলাশ আহমেদ ইন্দু মোবারক ভাই, গত বছরের চাইতে এবছর 30,000 কোটি টাকা বেশ কম লেনদেন হয়েছে। এটা আমার জানা নেই, হয়তো হতে পারে, এটা হতে পারে, কিন্তু আলটিমেটলি আরো আরো কিছু হতে পারে। আচ্ছা, ঈদ মুবারক ভাই, আপনার বিশ্লেষণগুলো শুনে মাঝে মধ্যে আশাহত হয়ে বিরক্ত হতাম, কিন্তু এখন বুঝতেছি মনে হয় ভবিষ্যৎ তাই ঘটতে যাচ্ছে। দেখুন ভাই, মোহাম্মদ আব্দুল হালিম মামুন, আমার ঘটনা হলো যে দেখুন 2014 সনে আমি একেবারে 13 সনে বা 14 সনে শেখ হাসিনা, শেখ রেহানা, আওয়ামী লীগের একেবারে ঘনিষ্ঠজন ছিলাম, কিন্তু 2014 সনের বিনা ভোটে নির্বাচনটা আসলে আমি মানতে পারিনি। ফলে আওয়ামী লীগের সব লোক কিন্তু আমাকে, আমি যখন 2014 থেকে আওয়ামী লীগের সমালোচনা শুরু করলাম, সবাই আমাকে ঘৃণা করতেন রীতিমতো, এবং পারলে আমার 32টি দাঁত খুলে ফেলতেন। কিন্তু এখন দেখেন প্রত্যেকটা আওয়ামী লীগের লোক, ইচ অ্যান্ড এভরিবডি ইনক্লুডিং শেখ হাসিনা, তারা মনে করছেন যে না, গোলাম মোল্লা রনি আগে যেভাবে বলেছেন সঠিক বলেছেন, আমরা বুঝতে পারিনি, আর এখন তো বলতে গেলে তারা সবাই ভক্ত। আবার এখন দেখুন সেই আগস্ট মাসের 7-8 তারিখে বিএনপি নিয়ে আমি যে কথাগুলো বলেছি, জামাত নিয়ে যে কথাগুলো বলেছি, হেফাজত নিয়ে যে কথাগুলো বলেছি, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যে কথাগুলো বলেছি, বাংলাদেশের মানুষ সহ্য করতে পারেনি। সবাই বলে যে এই লোকটা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে। এখন দেখুন এই বর্তমান প্রেক্ষাপটে সেই জিনিসগুলো কিন্তু অনেকটা বাস্তব হয়ে গেছে। তো এখনো জীবনের অভিজ্ঞতা থেকে, পরিবেশ পরিস্থিতি থেকে যতটুকু বুঝতেছি আপনাদেরকে ততটুকু বলে যাবো ইনশাল্লাহ। এটা আমার দায়িত্ব, এটা আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য। এক ভাই বলছেন, রবিউল শরীফ, রনি ভাই, এই সুদি শালার কি অবদান G8 মাসে, সত্যি কথাটা বলেন, এই 8 মাসে সত্যি কথাটা বলেন। আপনাকে একটা কথা বলি রবিউল শরীফ, আসলে কোনো মানুষকে বকা দেওয়া, গালি দেওয়া, এটি একটা কবিরা গুনার কাজ, এটি কবিরা গুনার কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বয়স্ক মানুষ, মানে ভদ্রলোক, তার কর্মকাণ্ড, চিন্তা চেতনায় আপনার অনেক মতদ্বৈধতা থাকতে পারে, প্লাস তার ব্যর্থতা নিয়েও আপনার অনেক বিচার বিশ্লেষণ থাকতে পারে, বাট আমি মনে করি আপনি তাকে সমালোচনা করতে পারেন, সেই অধিকার আপনার আছে। আপনি যদি কাউকে গালি দেন, আপনাকেও গালি দেবে, আপনার পিতামাতাকে গালি দেবে, আপনার নেতাকে গালি দেবে, বঙ্গবন্ধুকে গালি দেবে, জিয়াউর রহমানকে গালি দেবে, ইত্যাদি সবকিছু। শ্রমিকদের নিয়ে কিছু বলেন, আপনার কাছে ইদানিং গরিবের পক্ষে কিছু বলতে শুনছি না। ভাইরে, আমি গরিবের পক্ষে বলবো কেন? আমি তো ধনী মানুষ, আমি ধনী মানুষ, আমি কেন গরিবের পক্ষে বলতে যাব? বরং আমার গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, আমরা এই গরিব মানুষের দ্বারা নিষ্পেষিত। তারপরেও যেটা করি সেটা হলো শ্রমিকদের বেতন ভাতা আমার যতটুকু সামর্থ্য আছে তাদের, আমার ফ্যাক্টরিতে যারা কাজ করে বা আমার অফিসে যারা চাকরি করেন, তাদের ঘাম মাটিতে পড়ার আগে আমি তাদের শ্রমের মূল্য দেওয়ার চেষ্টা করি, এবং আমি সবসময় শ্রমিকদের পক্ষে থাকি। কিন্তু যারা শ্রমিক নিয়ে হ্যান্ডেল করেন, যাদের মিল আছে, কারখানা আছে, ফ্যাক্টরি আছে, তারা বুঝতে পারেন যে এখানে কত ধানে কত চাল। তাদের ভালোবাসা আছে, মালিকের প্রতি তাদের শ্রদ্ধা আছে, দেশের উন্নয়নের জন্য তাদের ভূমিকা আছে, আবার তার সঙ্গে সঙ্গে এই দেশ বিদেশে বিভিন্ন চক্রান্তের হাতিয়ার হয়ে তারা অনেক শিল্প প্রতিষ্ঠানকে সর্বনাশ ঘটিয়ে ফেলে আবেগের বশবর্তী হয়ে। এটা আপনাকে বুঝতে হবে। ইউ গাইস আর ল্যাক অফ উইজডম অ্যান্ড নন এক্সপিরিয়েন্স, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। ব্রাদার, এটা কি বলেন মুকুল সাহেব? ইউ গাইস আর ল্যাক অফ উইজডম। উইজডম বলতে আপনি কি বুঝেন? উইজডম মানে প্রজ্ঞা। হ্যাঁ, আমার প্রজ্ঞার অভাব। প্রজ্ঞার অভাব এই পৃথিবীতে কার না আছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সবারই প্রজ্ঞার রয়েছে। নন এক্সপেরিয়েন্স, এখানে নন এক্সপেরিয়েন্স কথাটা হয় না। আপনি বলতে পারেন অভিজ্ঞতা কম রয়েছে, সেটা হতে পারে। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। অবশ্যই আওয়ামী লীগ আসবে, আমার দৃষ্টিতে আওয়ামী লীগ আসবে, তবে 10 বছর পরে, এখন এত তাড়াতাড়ি না মিস্টার মুকুল। তারপরে নজরুল ইসলাম, ঈদ মোবারক ভাই, আপনার মাধ্যমে জানতে চাই, যারা অন্যায় করেছেন তাদের বিচার হোক। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আমি কখনো আওয়ামী লীগকে ভোট দিইনি, তারপরে নিষিদ্ধের পক্ষে না। আমিও আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না, যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এমনকি আওয়ামী লীগ যে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছে, এটা আমি বিরোধিতা করেছি, প্রচন্ডভাবে বিরোধিতা করেছি। রনি ভাই, ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঘরের ছেলে একবার ঘর থেকে বের হয়ে গেলে আর
সেই ঘরে ফিরা হয় না, ফিরলে এগুলো আর শান্তি থাকে না। এখন যেখানে আছি, যেভাবে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দূর থেকে যদি কাউকে সাহায্য করা যায় কোনো রকম স্বার্থ ছাড়া, ওটাই বেটার আর কি। জামাই জামাই লাগছে ভাই, ঈদ মুবারক। হ্যাঁ ভাই, এই যে আমার একটা পাঞ্জাবি পরে আছি, এই পাঞ্জাবিটা আমার এক ভাগ্নে সরকারের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন, খুব নামকরা একজন সৎ সরকারি কর্মকর্তা, ঢাকার ডিসি ছিলেন, চট্টগ্রামের ডিসি ছিলেন। তো সেই আমার ভাগ্নে আমাকে এই পাঞ্জাবিটা উপহার দিয়েছে। এই আমার প্রথমে বলা উচিত ছিল যে এই পাঞ্জাবির কারণে জামাই জামাই লাগছে এই বয়সে। আমার সেই ভাগ্নেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর, এটা পড়তে খুব আরাম। এবং আমি সাধারণত পাঞ্জাবি বেশি একটা পরি না, যেহেতু ভাগ্নে দিয়েছে, সেই ভাগ্নে নাম মমিন, ঢাকার ডিসি ছিল মমিনুর রহমান। তো সে আমাকে দিয়েছে। মমিনকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা মমিনের জন্য দোয়া করবেন। ২ নম্বর হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অফুরন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক রানী ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরকম অসংখ্য কথাবার্তা এখানে আছে। আমরা অনেকক্ষণ কথা বলেছি, প্রায় ২০ মিনিট কথা বলছি। আজকে শেষ করে ফেলবো। শেষ করার আগে ভিডিওর যে প্রথম অংশ নিয়ে যে কথা বলেছি, যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে ঈদ কেমন কাটছে। তো এখানে দুটো ব্যাপার, একটা হলো যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, আওয়ামী লীগের ইনঅ্যাক্টিভনেস, এবং আওয়ামী লীগের দুঃখ, কষ্ট, বেদনা এবং হতাশার কারণে ঈদের যে আনন্দ, সেই আনন্দটা আসলে ছড়িয়ে পড়েনি, সার্বজনীন হয়নি। আপনি ঘাটে, পথে, মাঠে, রাস্তায়, আমি তো দেখলাম আজকে ঠিক স্বতঃস্ফূর্ততা নেই। এমনকি গত বছর যে শেখ হাসিনাকে আপনি স্বৈরাচার বলেন, সেই শেখ হাসিনার জমানাতে ঈদের যে উচ্ছ্বাস ছিল, যে আবেগ ছিল, মারামারি ছিল, পাওনা আদার, কাটাকাটি, সবকিছুর মধ্যে একটা ঈদ ঈদ ভাব ছিল। আর এই বছর কেমন যেন একটা ভয়, কেমন যেন একটা আতঙ্ক, কি যেন হারিয়েছে, কি যেন নেই, ও নাই, ওটা নাই, ওটা নাই, মানে একটা খাবলা খাবলা ভাব চলে আসছে। এটা গেল আজকে যে শিরোনাম, সেই শিরোনামের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো যে শেখ হাসিনা বিহীন রাজনীতিতে কেমন দেশ চলছে। এখানে যেহেতু আমরা সবাই রাজনীতি করি, মূল ব্যাপার হলো যে আমাদের দেশের রাজনীতি যদি ভালো থাকে, এদের ভালো থাকবে। রাজনীতি যদি ভালো না থাকে, দেশ ভালো থাকবে না। শেখ হাসিনা বিহীন এই রাজনীতি বাংলাদেশে ভালো চলছে না। এখন শেখ হাসিনাকে আমরা আনতে চাই বাংলাদেশে, তাকে বিচার করতে চাই, প্রকাশ্যে তার বিচার করতে চাই, বিচারে যদি তার ফাঁসি হয় ফাঁসি দিতে চাই। কিন্তু তার দলের যে রাজনীতি বা তার পরিবারের যে রাজনীতি, এটার পরিপূর্ণভাবে নিষিদ্ধের পক্ষে আমি নই। ২ নম্বর হলো শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত আমরা ভারতের কাছে রেখে দেব, এবং তিনি যতদিন দূরে থাকবে ততদিন তার জন্য ভালো। তিনি নিরাপদে থাকবেন এবং ওখানে থেকে ফুসফাস করবেন, আর আমরা এখান থেকে ঠুসঠাস করে লাফালাফি করতে থাকবো। এটা একটা অসম যুদ্ধ। আপনি ধরেন ভূতের সাথে যুদ্ধ করলেন, আপনি মশার সাথে, মাছির সাথে যদি যুদ্ধ করেন, আপনি জিনের সাথে যুদ্ধ করেন, আপনি পারবেন না। এই হলো অবস্থা। এখন ভারতে বসে শেখ হাসিনা নিরাপদ দূরত্ব থেকে যদি কাউকে একটা হুমকি দেন, একটা গালি দেন, আর আমরা বাংলাদেশে বসে বাইতুল মোকাররম কাঁপিয়ে ফেলি, গুলিস্তান চত্বর কাঁপিয়ে ফেলি, ৩২ নম্বর ভেঙে চুরমার করে ফেলি, আলটিমেটলি এটা অনেকটা যেমন আপনি গালের উপরে একটা মশা পড়ছে বা মাছি পড়ছে, এখন আপনি মশা মাছিটাকে মারার জন্য কোষে গালের উপরে চড় দিলেন, মাছিটা উড়ে গেল, নিজের গালে আপনি ব্যথা পেলেন। তো এইরকম এখন শেখ হাসিনাকে দূরে রেখে আমরা যে রাজনীতি করার চেষ্টা করছি, এতে করে মূলত আমরা আমাদের নিজেদের প্রতি অন্যায় করছি, অবিচার করছি, জুলুম করছি, এবং আমরা কোনো অবস্থাতেই সফল হতে পারছি না। ফলে শেখ হাসিনার ব্যাপারে আমাদের একটা সেটেলমেন্ট আসতে হবে। তাকে যদি আমরা আনতে পারি, বিচার করতে পারি, খুবই ভালো। আর যদি আমরা সেটা না পারি, তাহলে তার সঙ্গে কি করে নেগোসিয়েশন করতে হবে, কি করে তাকে ম্যানেজ করে রাজনীতিকে সচল রাখা যাবে, সেই ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা যে ভুলটা করেছিলেন তারেক রহমানকে নিয়ে, তিনিও কিন্তু লন্ডনে তারেক রহমানকে রেখে আজ তোকে ধরে আনবো, কাল তোকে ধরে আনবো, যদি সাহস থাকে আয় বাংলাদেশে, তোকে এটা করবো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা। এখন দেখেন সেই অবস্থা এমন হয়ে গেছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকে তারেক রহমান সাহেবের একটা পিওনও যদি ডাকে, সে লন্ডনে চলে যাবে। তো এরকম মানে আপনি যদি কাউকে তাচ্ছিল্য করেন না, কাউকে তাচ্ছিল্য করেন বা কাউকে একেবারে গণনার মধ্যে না ধরেন, প্রকৃতি এমন একটা জিনিস, সে যাকে আপনি তাচ্ছিল্য করলেন তার পায়ের কাছে আপনাকে একসময় গিয়ে আশ্রয় নিতে হবে। ফলে আমরা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি ২ বার তো জেনুইনলি নির্বাচিত হয়েছেন, ১৯৯৬ সালে
এবং 2008 সনে। আর 3টি নির্বাচন তিনি ভুয়া নির্বাচন করেছেন, কিন্তু বাংলাদেশে তিনি তো সাবেক প্রধানমন্ত্রী। কাজেই সেই সাবেক প্রধানমন্ত্রী, তার সাথে আমাদের অনেক লেনদেন আছে, অনেক হিসাব আছে, পক্ষে আছে, বিপক্ষে আছে। ফলে আমরা কোনো অবস্থাতে তাকে দূরে সরিয়ে দিয়ে, নরেন্দ্র মোদীর হাতে দিয়ে আমরা নিজেরা নিজেদের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে গিয়ে আর ক্লান্ত হতে পারবো না। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা যারা লোকজন রয়েছেন তারা বিষয়টি বিবেচনা করবেন, এবং যারা শেখ হাসিনার পক্ষে লোক করেছেন তারাও বিবেচনা করবেন, এবং বিপক্ষে লোকজন রয়েছেন তারাও বিবেচনা করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কথা বলেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বর্তমান বাংলাদেশের বিষয় নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।